ঈদে পরিবার পরিজনদেরকে নিয়ে ঘুরতে কার না ভাল লাগে? আমার অনেক ভাল লাগে। আর আমি তো এই ঈদের শুরু থেকে বলতেছি যে এই ঈদ আমার কাছে ঈদ ঈদ লাগতেছে না। ঈদ ঈদ না লাগার কারণ হচ্ছে, একে তো কারো বাসায় যাই নাই, দুয়ে তো হচ্ছে কোনো জায়গায় ঘুরতে যাই নাই, তিনে তো হচ্ছে মায়ের বাসায় যাই নাই বেড়াইতে। তো সব কিছু মিলে আমার কাছে ঈদ ঈদ না লাগার কারণে আমার মনটা অনেক খারাপ ছিল। তো মনের কষ্ট সামলাইতে না পেরে একদিন কেঁদে দিয়েছি। তো কেঁদে দেওয়ার পরে আমার স্বামী বলল, তুমি কেঁদো না প্লিজ, তুমি কোথায় ঘুরতে যাবে আমাকে বলো। তো অবশেষে আমার আম্মু যখন আমাদের বাসায় বেড়াইতে আসে এবং এরপরে আমার মনটা একটু হালকা হয়। দেখবেন প্রিয় মানুষ ঈদের সময় কাছে থাকলে কিন্তু অনেক ভাল লাগে। তো যাই হোক, আম্মু এসে বেড়াই গেছে, আবার মানহাও আত্মীয় স্বজনদের বাসায় বেড়াইছে। তো আমি কোথাও জানি, আমি বাসায় ছিলাম। তো মানহার বাবা বলতেছে বাসায় থাকলে মন আরও বেশি খারাপ লাগবে, চলো বাইরে থেকে ঘুরে আসি। কয়দিন যেই গরম পড়ছে আমি আপনাদেরকে কি বলবো। তো পয়লা বৈশাখের দিনও মানহার বাবা অনেক রিকোয়েস্ট করতেছিল যে চলো কোথাও ঘুরতে না গিয়ে বাসায় বসে থাকলে মন খারাপ লাগবে। আর এবার আপনাদের ভাইয়াকে আমি সালামও করি নাই, সালামিও দেয় নাই, এর জন্য আরও বেশি ঈদ ঈদ লাগতেছিল না আমার কাছে। তো আপনাদের ভাইয়া বলল যে তুমি তো প্রতিদিনই আমার সালাম করতে পারবো, আমরা প্রতিদিনই কোলাকুলি করতে পারবো, প্রতিদিনই ঈদ। তো আমি তারে বললাম যে না, প্রতিদিন তো ঈদ না। তো ও বললো চলো নৌকায় করে একটু ঘুরতে যাই, কোথাও যাই কিছু খাওয়া দাওয়া করি, তাহলে অনেক ভালো লাগবে। তো নৌকায় চড়তে অনেক ভাল লাগে, আবার ভয়ও করে, কারণ আমি সাঁতার জানি না, যার কারণে নৌকায় উঠলে আমার পরাণ দূর দূর করে। আর গতবার ম্যারেজ ডের দিন বেড়াইতে গেছিলাম এরকম নৌকাতে করে, আসার সময় কচুরি পানায় পুরা ঘাট ঢাইকা ছিল। নৌকাটা এত কষ্টে চালায় নিয়ে যাইতে হয়েছে মানে মাঝি ভাইয়ের। তো নৌকাটা প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, এর জন্য আমি নদীর ওই পারে যেতে অনেক ভয় পাই। তো আমার বাসা তো কামরাঙ্গি চর, আর আমরা যে বেড়াইতে যেতেছি নদীর ওই পারে মানে কেরানীগঞ্জে অনেক সুন্দর সুন্দর ঘোরার প্লেস আছে। তো গত বছর আমরা ঈদে যখন বেড়াইতে গেছিলাম, মামা বাড়ি নামে একটা ক্যাফে ছিল, সেখানে আমরা মজার একটা চাউমিন খাইছিলাম। বিশ্বাস করবেন না, মামা বাড়ির চাউমিনটা এত মজা ছিল। এটা একটা স্পেশাল চাউমিন ছিল, আর চাউমিনটার ভিতরে যেই পরিমাণে চিংড়ি মাছ ছিল, ডিম প্রচুর পরিমাণ ছিল, ক্যাপসিকাম ছিল, তারপরে হচ্ছে ওটাকে কি বলে মাশরুম ছিল, সব কিছু মিলে একদম পারফেক্ট একটা রেসিপি ছিল, পারফেক্ট একটা খাবার ছিল। তো আমরা মানহার আব্বু আমার গত বছর থেকে বলতেছে যে তোমাকে নিয়ে মানহাকে নিয়ে আবারও যাব মামা বাড়িতে, গিয়ে তোমাদেরকে নিয়ে মজা করে চাউমিন খাবো আর বার্গার খাবো, বার্গারটা অনেক মজা। তো আমরা বার্গারটা খুব মজা করে খাইছি। তো এই খাবারটা খাওয়ার লোভে আমরা নদীর ওপারে বেড়াতে গেছি। আমরা দুপুরে খাবার খাই নাই, আমি গরু গোশত রান্না করছি। মানহার বাবা বলছে যে না, আমরা গিয়ে চাউমিন খাবো, ঘুরবো ঘাড়বো, তারপর আসার সময় আবার রুটি টাইপ বা নান টাইপ কিছু খাবো কাবাব টাবাব দিয়ে। মামা বাড়ি ক্যাফের ওখানে যায়, দেখি যে ওখানে জিএম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটা ক্যাফে। তো আমরা তো মামা বাড়ি খুঁজতেছি, এখন ওইখানকার টেস্ট আর এখানকার টেস্ট তো আর একরকম হবে না। তো আমি ভিতরে ঢুকার পরে মানহার বাবার বলতেছে এটা কিন্তু মামা বাড়ি না, এটা কিন্তু জিএম ক্যাফে লেখা। তো মানহার বাবা বলতেছে যেহেতু মামা বাড়ি না, চলো আমরা মামা বাড়িটা খুঁজতে যাই। ঠিক আমরা যে ক্যাফেটা দেখলাম এর ঠিক উল্টা দিকে আবার ড্রিম ক্যাফে নামে একটা ক্যাফে। এগুলো খুব বেশি বড় বড় না, ছোট ছোট ওই যে খোপের মতো বা কুড়ে ঘরের মতো ছোট ছোট বসার প্লেস, যেখানে বসে খাওয়া দাওয়া করা যায়। এখানে আর কি রাইট টাইট কিছু নাই। তারপরে এখানে হার্ট শেপের একটা দোলনা আছে। তো সত্যি কথা বলতে গেলে আমরা যদি ঈদের পরের দিন যাইতাম, এই দোলনাতে বসার জন্য 100 জনের লাইনে দাঁড়াইতে হইতো। বাট আমরা যেহেতু ঈদের পঞ্চম ষষ্ঠ দিনের দিকে গেছি, তাই আমাদের অত একটা কোনো লাইনেই দাঁড়াইতে হয় না, এই সব কিছু পড়েছিল। একটা জিনিস মনে রাখবেন, যত ভিড় বেশি তত মজা বেশি, ভিড় না থাকলে কোনো মজা নাই, আর লাইনে না দাঁড়াইতে পারলে দোলনায় ওঠারও কোনো মজা নেই। তো আমিও দোলনাতে একটু বসলাম, আমি ভাবছি আমি যদি দোলনায় বসি দোলনাটা মনে হয় খুইলা পড়া যাবে, আর বাসটা তো বৃষ্টিতে ভিজে, আপনি এটার 12টা বাজে আছে। মানহার বাবা বললো যে না, বাস ভাঙবে না, তুমি বসো। তো আমি বসলাম, বসে এরকম দুল খাইতে পারতেছে, অনেক ভালো লাগতেছে। তো মানহার বাবারে বললাম যে তুমি কিন্তু আমার ছাদের মধ্যে এরকম একটা দোলনা করে দিবা, আমি কিন্তু বসে বসে ছবি তুলবো, এরকম লাইট লাগাই দিবা, আমি ওখানে বসে বসে ছবি তুলবো। তো মানহার বউ বলছে ঠিক আছে, আল্লাহ তোমার বাঁচায় রাখুক, অবশ্যই একটা দোলনা বানাই দিব, তুমি এই দোলনার মধ্যে বসবা। তো মানহার আমি দুজনে মিলে বসলাম, মানহার আব্বু ছবি তুলে দিল। আমার ড্রেসের কালারটা কিন্তু জোস আসছে, জোস। তো যাই হোক, ঈদ উপলক্ষে ড্রেসটা কিনি নাই, ড্রেসটা আগে নর্মাল একটা অকেশনে পরার জন্য কিনছিলাম, কিন্তু এটা যে আমার ঈদ ড্রেস হবে আল্লাহ ভাগ্যের লিখে রাখছিল। তো এই বকের সাথে একটা ছবি তুললাম। তারপর এই প্রজাপতিটার মধ্যে যদি আমি একলা দাঁড়াইতাম তাহলে কিন্তু হইতো না, আর আমি যেহেতু হেলদি সুন্দর লাগতো না। তো আমি চিন্তা করলাম মানহার বাপরে প্রজাপতি বানাই দিই, আর আমরা প্রজাপতির বউ বাচ্চা হয়ে যাই। তো মানহার বাবা বললো যে মানহাকে এখানে প্রজাপতির মাঝখানে দাঁড় করাই দিই, তাহলে ভালো লাগবে। তো মানহাকেও সুন্দর করে দাঁড় করাই দিলাম, আমরা কটা ছবি টবি তুললাম। এরপর আমরা মামা বাড়ি খুঁজতে গেলাম, কিন্তু মামা বাড়ি তো খুঁজে পেলাম না। পরে দেখলাম যে মামা বাড়ির নামে যে ক্যাফেটা ছিল এটা সাইনবোর্ড ফালায় রাখছে, আর হচ্ছে ওটা যে গেটটা ছিল, গেটটা এরকম ভাঙ্গা, আর ভিতরে সব জরাজীর্ণ হয়ে গেছে।
মানহারাব্বুতে এই জরাজীর্ণ অবস্থা দেখে তো অনেক মনে কষ্ট পাইছে, কারণ ওখানকার চাউমিনটা তার অনেক বেশি ভালো লাগছে, প্রাইস অনেক ভালো ছিল, খাবারটা অনেক ভালো ছিল, খুবই মানসম্মত ছিল। তবে আমি মানহার বাবাকে বললাম যে ঠিক আছে, এখানে তাহলে সময় নষ্ট করে লাভ নাই, তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন যেহেতু শরীফ ফুড কোর্ট, তো চলো আমরা শরীফ ফুড কোর্টে যাই, ওখানেই কিছু একটা খাওয়া দাওয়া করবো, আর ওখানে আমরা পার্কে ঘোরাঘুরি করবো, বিভিন্ন রাইডগুলোতে চড়বো। তো মানহার বাবা বলছে ঠিক আছে, তাহলে আর এখানে সময় নষ্ট করে লাভ নেই। তবে এই ডিসিশনটা আমাদের ভুল ডিসিশন ছিল, কারণ এই সাইডের ক্যাফেগুলোর খাবার যতটা মজা, শরীফ ফুড কোর্টের খাবারটা একটুও মজা না। তো আমি শরীফ ফুড কোর্টে যাওয়ার পরে ওখানকার মাধবী নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়েছিলাম। তো তাদের কথা কি বলবো, তারা কাস্টমারের প্রতি এতটাই কেয়ারলেস, ওনারা মনে করতেছে যে কাস্টমার প্রচুর আসতেছে, ওনারা তো বেড়াইতে আসছে যেহেতু খাইতেই হবে এখানে, আর ওখানে পানি অ্যালাউ না। শরীফ ফুড কোর্টে আপনি পানি বা চিপস বা কোনো কিছু বাইরে থেকে নিতে পারবেন না, ওনারা এন্ট্রি করার সময় সব আপনাদের কাছ থেকে রেখে দিবে, বাধ্যতামূলকভাবে পানিটা ওনাদের কাছ থেকে চড়া দামে কিনে খেতে হবে। তো মাধবী এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা শীততাপ নিয়ন্ত্রিত, বাট এখানকার মানে সার্ভিস খুবই বাজে। তো আমরা ওখানে পেপসি আর 7-আপের অল্টারনেটিভ কিছু চাচ্ছিলাম, কিন্তু ওনারা বললো যে না, আর কোনো অল্টারনেট নাই। তো আমরা 7-আপে নিলাম, কিন্তু তারা পেপসির গ্লাসে আমাদেরকে সার্ভ করলো, কিচ্ছু করার নাই, বাধ্যতামূলক আমাদের ওইটাতেই খাইতে হবে। এরপর আসি চাউমিন। 330 টাকা দিয়ে যে চাউমিনটা কিনেছি, একদম টেস্টলেস ফালতু একটা চাউমিন ছিল। আমরা মামা বাড়ি ছোট্ট একটা ক্যাফেতে যে চাউমিনটা খেয়েছিলাম, সেখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু চিকেন, তারপর মাশরুম, তারপর চিংড়ি মাছ, তারপর ক্যাপসিকাম সব কিছু ছিল, ময় মশলা খুব সুন্দর করে দেওয়া ছিল। বাট মাধবী এখানে এসির হাওয়া থাকলেও কিন্তু এখানে খাবারের মান খুবই জঘন্য ছিল, একদম নিম্নমানের নুডলস ইউজ করেছে তারা, আর হচ্ছে সসগুলাও কিন্তু একদম মানে সস আর হচ্ছে পাতাকপি আর হচ্ছে অল্প পরিমাণে ডিম দিয়ে ওনারা এতগুলা নুডলস কোনোরকম নাড়াচাড়া করে দিয়ে দিছে, খাবারের স্বাদ একদমই ভালো ছিল না। তো আমরা ভেবেছিলাম যে আমরা অনেকগুলো খাবার অর্ডার করব, কিন্তু আমরা যে কোনো জায়গায় খাবার খাওয়ার আগে আমরা একটা আইটেম নেই, একটা আইটেমের উপর জাজ করে আমরা আরও আইটেম অর্ডার করি। যদি দেখি যে না, একটা খাবার যদি মানসম্মত, প্রথম খাবারটা যদি মানসম্মত না হয়, তাহলে আমরা সেখানে টাকা অপচয় করি না, কারণ টাকা ইনকাম করাটা অনেক কষ্টের, টাকা বুঝে শুনে খরচ করাটাই ভালো। তো আমি বাধ্য হয়ে বলতে গেলে আমার কাছে বেশি ভালো লাগতেছিল না, পরে মানহারাবু বললো যে না, খাইতে ইচ্ছা করলে রেখে দাও, খেতে হবে না। তো আমি বললাম যে না, টাকা দিয়ে যেহেতু কিনছি কেন রেখে যাবো, আর পেটে খিদা ছিল, খাইছি। কিন্তু একটা জায়গায় ঘুরতে গেলে যে একটা মনের মতো একটা খাবার যে একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা মোটেও ছিল না। আর ওখানে যাওয়ার পরে প্লেটগুলোর উপরে মাছি উঠতেছিল, আমরা অনেকক্ষণ অপেক্ষা করে ওনাদের দিয়ে প্লেটগুলো চেঞ্জ করাই, আর ওনারও প্লেটগুলো চেঞ্জ করে দেয়, কিন্তু দায় সারানোর মতো আছে না, যে কাস্টমারদেরকে খাবার দেওয়ার পরে সার্ভিস ওনাদের কি লাগবে, কিছু লাগবে কিনা বা অন্য কিছু অর্ডার করবে কিনা, ওরকম কেউ ছিল না। মানে এক কথা বলতে গেলে ওখানে যাওয়ার পর মনে হয়েছে আমি এতিম খাইতে গেছি, ওনারা হয়তো আমাকে দয়া করে খাইতে দিছে, এরকম টাইপ। তো যাই হোক, আর ওখানকার যে কোল্ড ড্রিঙ্কসের প্রাইসটা অনেক চড়া ছিল, প্রায় 80 টাকা করে এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক আমাদের 80 টাকা করে কিনতে হয়, ওভার প্রাইসড, আর 5% ভ্যাট তো ছিলই। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো না আপনারা খাবার অন্য জায়গায় খাবেন, বাইরে ছোট ছোট ক্যাফেতে খাবেন, এখানে খাবেন না। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে। আমার এই ভিডিওটা যদি ওনাদের কর্তৃপক্ষরা দেখে, তাহলে হয়তো তাদের ভুলটা শুধরে নেবার সুযোগটা পাবে, কারণ যখন ঈদে মানুষ পরিবার পরিজনদেরকে নিয়ে কোথাও বেড়াতে যায়, তখন কিন্তু তাদের এক্সপেকটেশনটা অনেক হাই থাকে, যে যেখানে যাচ্ছি সেখানে খাবারের মানটা ভালো হবে, খাবারটা টেস্টি হবে, খাবারের প্রাইজিংটা ভালো হবে, খাবার সার্ভিংটা ভালো হবে। কিন্তু সব কিছু মিলে যখন উল্টোটা হয়, তখন কিন্তু হতাশা ঘিরে ধরে। আর আপনার কষ্টে অর্জিত প্রত্যেকটা টাকা কিন্তু আপনার কাছে মানে আছে, আপনি কিন্তু অবশ্যই চাইবেন যে আপনার কষ্ট অর্জিত যে টাকাটা, সেই টাকাটা দিয়ে ভালো একটা সার্ভিস নিতে। তো যাই হোক, আমি তো ওখানে গিয়ে ভালো সার্ভিস পাইনি, তার জন্য আমি হতাশ। তো যাই হোক, এখানে দেখেন ঈদ মোবারক 2024 লেখা থাকবে, কিন্তু ওখানে ওনারা 2028 লিখে রাখছে। আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমি টাইম ট্রাভেল করছি, 2024-এর ঈদ কাটাচ্ছি না, 2028-এর ঈদ কাটাচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।